এই সংসারে ভিলেন নেই, অর্থাৎ শয়তানি কারসাজি নেই। যদিও আমরা জানি আজকালকার দিনে খাঁটি মানুষ, খাঁটি জিনিস পাওয়া জিকে স্বপ্ন দেখার সমান। মাঝে মাঝে কালো অন্ধকার খনির মধ্যে হীরের টুকরো তো পাওয়া যায়, যা সেই কালোকে ম্লান করে অন্ধকার সরিয়ে দেয়। তেমনিভাবেই মানুষের জটিল মনে বিবেকের সুন্দরীর আলো অল্প হলে উপস্থিতি তা অনস্বীকার্য। এমএসসি পাশ করার সাথে সাথেই তরুর বিয়ে হয়ে গেল ব্যাংকের অফিসার কুমারের সাথে। শাশুড়ি স্বামী নিয়ে সুখের সংসার। সুখ আরও এই কারণে যে শাশুড়ি তনু ত্রুটিগুলো কোনো ত্রুটি হিসেবে দেখে না। রান্না পারেই না তনু। তনুর মায়ের কথা মনে পড়ে। তনু, অন্তত আমার রান্নাটার সামনে দাঁড়া, তোর তাহলে এই সম্বন্ধে কিছুটা ধারণা হবে। তুই কিছুই জানিস না। খাবি কি করে শ্বশুরবাড়ির লোকজনদের? কেন, লোক রেখে দেবো রান্নার? মাঝে মাঝে ভালো মন্দ খেতে ইচ্ছে হলে রেস্টুরেন্টে যাব বা ভালো জায়গায় খাবার অর্ডার করে দেবো, ব্যাস। মা হাসে। অত সহজ নয়। বইয়ের রান্না তো বরই খেতে চাইবে, তারপরে অন্যরাও চাইবে। ঠিক আছে, সে পরের কথা পরে হবে বলে তনু চলে যেত নিজের ঘরে। এখন যখন নতুন শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা নিভা দেবী ঠিক মায়ের মতোই বলে, তনু মা, তুমি আমার রান্নার সামনে দাঁড়াও, দেখো ঠিক শিখে যাবে। এতদিন তো পড়াশুনো করেছো, তাই রান্নাবান্না শিখতে পারোনি, তাতে কিছু হবে না। তবে আমার বাবুর পছন্দের দু একটা জিনিস শিখে নাও, তুমি রেঁধে দিলে ওর খুব ভালো লাগবে। মনে মনে লজ্জিত হতে হতে ভাবে তনু, ইস, এই মা তো আমার নিজের মায়ের মতনই বলছে। তখন যদি ওখানে শিখতাম মায়ের কথা মতো। শাশুড়ির কথায় সে লজ্জা পাচ্ছে। নিজের মনে মনে বলে, যে রাধে সে কি চুল বাঁধে না? নিজেই হেসে ফেলে। না, এবার শিখতে হবে। এদের দুজনেরই পছন্দসই পদ। এর কয়েকদিন পরে রান্নাঘরে ঢুকে তনু বলে, মা তুমি সরো, এবার রান্নাটা আমি ধরি, তুমি এখানে বসে দেখো কোনো ভুল করলাম কিনা। দেখতে থাকো। বৌমা রান্না করতে করতে আর শাশুড়ি নিভা দেবী রান্না জোগান দিতে দিতে খুব গল্প জুড়ে দিত। নিজের আগের সব কথা বলতো। দিন গেলে শাশুড়িকে বড় ভালো লেগে গেল তনুর। তার ব্যবহারের জন্যই এই বাড়িটাও বাপের বাড়ি হয়ে উঠল। ধীরে ধীরে দুই মায়ের মধ্যে ফোনে নিত্য আলাপ জমে উঠল। বাবা অবশ্য মাকে নিয়ে খুব কমই এই বাড়িতে আসতো, তবে এলে পরে শাশুড়ি মা সত্যিকারের আনন্দিত হতো। অতিথিরাও সহজ হয়ে যেত। তরুণ জীবনে সুখ উপচে পড়ল যখন একটা ফুটফুটে মেয়ে তার কোল আলো করে এলো। মেয়ের অন্নপ্রাশনের পর একদিন কুমারের সাথে বাবা মায়ের কাছে যেতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্টে মেয়ে স্বামীকে হারালো। তনু প্রাণে বাঁচলেও কথা বন্ধ হয়ে গেল, বোধশক্তিও চলে গেল। তনুর চোখে এক ফোঁটাও জল বেরোলো না এত দুঃখেও। সে পাথর হয়ে গেল। তনুর মা বাবা তনুকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করলো, এবং নিভা দেবী প্রথমে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে তনুর মা বাবার সাথে তনু সুস্থতার দিকে জোর দিল। তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো সবাই মিলে। সুস্থ হলো তনু 1 বছর পরে। সুস্থ হয়ে সে কথাবার্তা বলতে শুরু করলো, তবে গম্ভীর স্থিতাতে একজন মানুষে পরিণত হলো। সেই চটপটে একটু আনন্দে উচ্ছ্বসিত মেয়েটা আর ফিরল না। দিন কাটে, সময় চলে যায়। মা বাবা একে একে চলে যায় না ফেরার দেশে। তনু শাশুড়িকে আরও আঁকড়ে ধরে। ওরা উভয় উভয়কে যেন আশ্রয় করে বেঁচে থাকে। তনু সুস্থ হয়ে ব্যাংকে চাকরি পায়। ব্যাংকে যেতে হতো ট্রেনে 2টো স্টেশন পার হয়ে। ফিরতে সন্ধ্যা গড়িয়ে যেত। একদিন একটা লোকাল ট্রেনের বাড়ি ফিরছে তনু। ট্রেনটা থামতে সবশেষে সে ধীরে ধীরে নামছে। চোখে বলল সে নেমে গেলে ট্রেন ফাঁকা হয়ে যাবে, কিন্তু দরজার কাছে একটা বছর 2-3 ছেলে সিটে ঘুমোচ্ছে। তনুর বুকের মধ্যে রক্ত চলকে উঠল। এ কার বাচ্চা? একা একা ট্রেনে ঘুমোচ্ছে কেন? তনুর পা তখন দরজার কাছে আটকে গেছে। চেষ্টা করে দরজা দিয়ে সে নেমে যেতে পারছে না। বাচ্চাটার দিক থেকে চোখ ফেরাতেও পারছে না। পোশাক দেখে বোঝা যাচ্ছে বেশ ভদ্র বাড়ির ছেলে। নিজের হারিয়ে ফেলা মেয়েটা আর এই বাচ্চাটা দুটো মুখ মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। বেশ খানিক পরে নিজেকে সে শক্ত করল। না, একটা মেয়েকে হারিয়েছে সে যেভাবেই হোক, আর কোনো বাচ্চাকে শেষ হতে দেবে না। সে বুঝতে পারল সুন্দর জামাকাপড় পরিয়ে বাচ্চা ছেলেটাকে কেউ ফেলে রেখে গেছে ঘুম পাড়িয়ে। ওর মুখ দিয়ে বেরিয়ে এলো, আহারে। এগিয়ে সে বাচ্চাটাকে কোলে তুলে নেমে গিয়ে সোজা জিআরপিতে গিয়ে সব ঘটনা বলল। পুলিশ কি করবে ওকে নিয়ে ওই রাতে, সেই কথা তারা নিজেরা বলা বলি করছিল। তনু বলল, যদি আপনাদের কোনো অসুবিধে না থাকে তবে ওকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি। তার দরকার হবে না, এখানে মহিলা কর্মী আছে, তিনি সব দেখভাল করবেন, যতদিন না বাচ্চাটার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে। তবুও তনু বারে বারে অনুরোধ করল যে যদি কোনোভাবে বাচ্চাটির কোনো পরিচয় না খুঁজে পাওয়া যায়
তবে সে বাচ্চাটির দায়িত্ব নিতে রাজি আছে। প্রয়োজনে সে ওকে দত্তক নেবে। নিজের ঠিকানা ফোন নাম্বার রেখে সে চলে এলো। তনুর মনস্কামনা পূর্ণ হলো, কেননা ওর পরিচয় কোনো পাওয়া গেল না, বা কেউ পরিচয় দিল না। তনুর অনুরোধ মতো বাচ্চাটিকে তার কাছে দেওয়া হলো। যেদিন তনু নিয়ে এলো ওই ছোট শিশুটিকে বাড়িতে, নিভাদেবী বলল, তনুমা, তুমি মানবিকতার পরিচয় দিয়েছ, আমি খুব খুশি হয়েছি। আমরা দুজনে মিলে একে বড় করব। এই কথায় আনন্দে জড়িয়ে ধরে তনু তার এই মাকে। সেই ছেলের নাম রাখা হলো দীপ্ত। সে মা ঠাম্মার আদরের শাসনে বড় হতে লাগলো। দীপ্ত পড়াশোনা, খেলাধুলো সবেতেই খুব চৌকস। ঠিক সময় এলে দীপ্তকে তারা তার জন্মবৃত্তান্ত সব খুলে বলে। মা ঠাম্মা দুজনে মিলে তার বিবর্ণ মুখের দিকে তাকিয়ে বোঝে তার কতখানি কষ্ট হয়েছে কথাগুলো শুনে। তনু তাকে কাছে টেনে নিয়ে বলে, আইনি আর সত্যি তাগিদে তোকে আমরা সব খুলে বললাম। তুই আমাদের কাছে যেমন ছিলি তেমনি থাকবি, শুধু সত্যিটা তোর জানা দরকার। এটা তো বিশ্বাস রাখিস তুই আমাদের বেঁচে থাকার অবলম্বন। তুই কষ্ট পেলে আমাদের যে খুব কষ্ট হয় রে বাবা। ওরা লক্ষ্য করেছে কয়েকদিন দীপ্ত খানিক মনমরা হয়েছিল, তারপর আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছে। ওরাও নিশ্চিন্ত হয়েছে। দেখতে দেখতে দীপ্ত বড় হয়ে গেল। স্কুল কলেজ শেষ করে নানান প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে বেশ ভালো একটা চাকরিতে ঢুকলো। কিছুদিন পরে তার অফিস কলিগ লিজাকে নিয়ে এলো। অবশ্য লিজার সম্বন্ধে মা ঠাম্মাকে সে আগেই সবকিছু বলে রেখেছিল, যে তারা পরস্পরকে ভালোবাসে। লিজা মেয়েটা এত মায়াবী যে অল্প কিছুদিনের মধ্যেই সে যেন পরিবারের একজন হয়ে গেল। মেয়েটা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। গ্রামের এক অকৃত তার কাকামণি ব্রজনাথ তাকে মানুষ করেছে। এই কাকামণি ছাড়া লিজার জীবনে আর কেউ নেই। সেই কাকামণি একদিন দেখা করতে এলেন এই বাড়ি। তারপর থেকে মাঝে মাঝেই আসেন এখানে, সবার সঙ্গে জমিয়ে আড্ডা দেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এই বাড়ির শুভার্থী। ছেলে মেয়ে সহ তারা সবাই যখন এক জায়গায় হয়, তারা সবাই নিজেরা নিজেদের চাওয়া পাওয়া, পূর্ণতা অপূর্ণতা সব কিছু উজাড় করে সবাই সবার সামনে মেলে ধরে, যেন তারা একই পরিবারের। দীপ্ত কখনো মাকে জড়িয়ে ধরে বলে, মা না বললে বুঝতেই পারতাম না যে আমি এই বাড়ির কেউ নই। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। কোন ছোটবেলায় কি ঘটনা ঘটেছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এতে দুজনকে না পেলে আমার জীবন অসম্পূর্ণ থাকতো, আমি এটা বিশ্বাস করি। কখনো লিজা বলে, আমরা তো কোন ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি। আমার এই কাকামণি আমাকে বুকে না তুলে নিলে আমি কি আজ পৃথিবীর মুখ দেখতে পেতাম, না তোমাদের মধ্যে থাকতে পেতাম। ছোটদের কথায় বড়দের বুক গর্বে আনন্দে ভরে ওঠে। সাড়ম্বরে দীপ্ত আর লিজার বিয়ে হয়ে গেল। ওরা হানিমুনে যাবে আর কটা দিন পরে। প্রজাপতির মতো দুটিতে উড়ে বেড়াচ্ছে। পাখিরা দেখে বড় সুখী হয়। লিজার কাকামণি একদিন বলল, লিজাকে কাছে পাওয়ার আগে আমি তো একজন ভবঘুরে ছিলাম, যেখানে খুশি যখন খুশি চলে যেতাম। বাড়িতে তো কোনো আকর্ষণই ছিল না। তারপর ঘটনাচক্রে লিজাকে পেলাম। ওকে বড় করতে করতেই কবে যে আমার দিনগুলো পার হয়ে গেল সে হুঁশ ছিল না। এখন নিজের প্রতিষ্ঠিত হয়েছে, বিয়ে হয়েছে, আমার সব দায়িত্ব শেষ ওর প্রতি। এখন আমি আবার আমার পুরনো অভ্যেসে ফিরে যাব, আবার ঘুরতে বেরোবো যেখানে খুশি। নিজের অজান্তেই অনু অপলকে তাকিয়েছিল ব্রজর দিকে। লিজা হঠাৎ কেঁদে ফেলল, কাকামণি তুমি চলে যাবে আমাকে ছেড়ে? আমি তাহলে বাঁচব না কাকামণি। ব্রজ লিজার মাথায় হাত রেখে বলে, তোর পাগিয়ে, তুই এখন বড় হয়েছিস, নিজের সংসার হয়েছে, তুই কি আর একা আছিস? এরা সবাই তো তোকে কত ভালোবাসে। আমি জানি না কাকামণি, আমি শুধু জানি তুমি আমায় ছেড়ে চলে যাবে না, আর কিছু শুনবো না আমি, বলে বাচ্চার মতো দোকানে আঙুল দেয়। নিভাদেবী সব কিছু দেখছিলেন আর মিটিমিটি হাসছিলেন। লিজা তার কাছেও নালিশ করছে কাকার সম্বন্ধে। তিনি এবার বলে ওঠেন, তুমি বুড়ির মনের বাসনা পূরণ না করেই চলে যাবে ব্রজ? এ কি অন্যায় কথা। সবাই মুখ চাওয়াচাই করছে। নিভাদেবী মিটিমিটি হাসতে হাসতে বলছেন, আমাদের এই পরিবারে সবাই এক একটি ফুল, তারা সবাই মিলে গেঁথেছে একটি সুন্দর বিনি সুতোর মালা। রক্তের সম্পর্ক এখানে নেই, কিন্তু মানসিক সম্পর্কে সবাই সবার সাথে একসাথেই বাঁধা। তাকে অস্বীকার করি কোন পথে? তোমার সঙ্গে লিজার কি কোনো রক্তের সম্পর্ক আছে? নেই তো। দীপ্তর সঙ্গে তার মা ঠাম্মার কি কোনো রক্তের সম্পর্ক আছে? নেই। আমার সঙ্গে তনুমারও তাই। তবু এ বাঁধানো আমৃত্যু আমরা কেউ অস্বীকার করার কথা ভাবতেও পারি না। তবে এই সম্পর্কগুলো যে বন্ধনে আবদ্ধ তা কি বিনিশুতোয় গাঁথা মালার মতো নয়? তাই রক্ত সবসময় সম্পর্কের কথা বলে না, হৃদয়ের সম্পর্কই হলো আসল সম্পর্ক। এই কারণেই জানি তুমি আর বৌমা উভয়কে পছন্দ করো। আমার তো অনেক বয়স হলো। বৌমা সেই কোন 25 বছর বয়স থেকে আমায় আগলে রেখেছে। 27টা বছর পার হয়ে গেল। আজ তার জন্য এই বয়সে নিশ্চিন্ত মানসিক আশ্রয় না দিয়ে আমি যে মরেও শান্তি পাবো না। তুমি বলো ব্রজ,
আমি কি কিছু ভুল বলছি? হঠাৎ রিচাদীপ্ত ছুটে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরল। ও ঠাম্মি, তুমি তুমি এত এত ভালো। যা বললে তুমি ঠাম্মি, হীরের চেয়েও দামি। হতবাক ব্রজ আর তনু। ওরা কিছু বলতে চাইল, কিন্তু লজ্জায় তনু বলতে পারল না। মনে মনে বলল, মাটা যে কি, আর ছেলে মেয়ে দুটোও হয়েছে তেমনি। কতটা যে চাইতে হয় তাও জানে না। বয়সের একটা মাত্রা আছে তো, 50 ছাড়িয়ে গেছে, এখন এইসব কথা। তনু শেষ চেষ্টা করলো। মা, তুমি কি বলছো বুঝতে পারছো? বুঝেই বলছি, অবুঝ নয় বলেই তো তোমাকে একা ফেলে রেখে যেতে পারছি না মা। ছেলে মেয়ে দুটো ঝাঁপিয়ে পড়লো তনুর ওপর। তুমি থামো তো মা, ঠাম্মি ঠিক বলেছে। তুমিও তো এখন একা হয়ে যাচ্ছ, কারণ আমার আর নিজের দুজনেরই তো চাকরি ট্রান্সফার হয়ে যাচ্ছে আসামে। বলেই দীপ্ত তাকালো মায়ের দিকে। হ্যাঁ তো, কাকামণি বা একা থাকবে কেন? মা, তোমাদের মধ্যে একটা আইনসঙ্গত সুন্দর সম্পর্ক গড়ে উঠলে আমরা সবাই কিন্তু নিশ্চিন্ত হই। তুমি আর না বলো না মা, বলে নিজের শাশুড়ি তনুকে জড়িয়ে ধরল। দুই তরুণ তরুণীর আন্তরিক যাওয়া মধ্যবয়সের মনের সব বাধা জলের স্রোতের মতো কোথায় ভাসিয়ে নিয়ে গেল। ওরা কেউ আর টু শব্দটি করতে পারল না। নীরবে বসে কাকামণি ভাবছেন, এই শেষ বয়সে কি সুখ দিলেন আমাকে জীবন দেবতা। তনু ভাবছে, এই কি আমার শেষ পালানির করি? সবাই কেমন সব কথা ফুরিয়ে গেছে, হয়তো এত বড় কথার ওজনের ভার সামলাচ্ছে সবাই। হঠাৎ মৃদুস্বরে নিজের গুনগুন গলা শোনা গেল। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে বালে টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। শেষে সবাই মিলে নিজের মনের তাগিদে ওর সঙ্গে নিজেদের গলা মিলালো খুব মৃদুস্বরে। সবার মনের মধ্যে একটা আনন্দের স্রোত তির তির করে বয়ে যেতে লাগলো।